একটা লুক দিবা, সব বলা থাকবে। যদি ইন্সপেকশন যদি বলে যে এক্সামিন দ্য চেস্ট ফ্রম ব্যাক, তাহলে ইন্সপেকশনটা একটু দেখাইতে হবে, তো আমি ইন্সপেকশন করতেছি, ইন্সপেকশন করবা এবং বলতে হবে একটু শ্বাস নেন। কারণ আমি কেন দেখবো শ্বাস নেন, কোনো সাইডে চেস্ট রেস্ট্রিক্টেড আছে কিনা, শ্বাস নেন একটু। এরপরে শেষ, এরপরে হচ্ছে কি এই এভাবে ধরে এই আমার আঙ্গুলটা এটা লাগানো থাকবে এরকম, এটা উপরে থাকবে, তাহলে আমার মুভমেন্টটা ভালো বোঝা যাবে। শ্বাস নেন, শ্বাস নেন। তারপর হচ্ছে মাঝখান থেকে, এখান থেকে শ্বাস নেন, এখান থেকে শ্বাস নেন, শেষ। এখন আর ভোকাল ফেমিটাস দরকার নাই, ঠিক আছে? কোনো স্যারে দেখতে চাইলে চুপ মারিয়া থাকবা, ও নিয়ে বইব তো তাহলে আর পড়ে না, ওনার সাথে আর কথা বলার দরকার নেই। হ্যাঁ, ভোকাল ফেমিটাস এখন উঠে গেছে, ডেভিডসন থেকে উঠছে অনেক আগে, এবার ম্যাকলেট থেকে তুলে দিচ্ছে কিন্তু, ঠিক আছে? ওয়াল ফেমিটাস কিন্তু স্যারে বলবো স্যার এবার তো ম্যাকলেট থেকে তুলে দিচ্ছে না, আমরা ডাইরেক্ট বলে দেবো স্যার এবার ম্যাকলেট এনে স্যার যা হওয়া। তারপর হচ্ছে কি এটা দেখার পরে পারকাশন। পারকাশন আমি যখন করব, অনেকে বলে যে পিন সেট পারকাশনে যাবা। পারকাশন হচ্ছে এইটার উপরে, এটা কি মাসেল বলে, ট্রাপিজিয়াসের উপরে একটা করলে হয়, কিন্তু অনেকে শুনতে চায় দুইটা, দুইটা করো। সুপ্রাস্কেপুলার উপরে একটা, তারপর হচ্ছে ইন্টারস্কেপুলার এরিয়াতে কয়টা করলাম এটা নিয়ে মাথা কামানোর দরকার নেই, তুমি করে যাবে, ঠিক আছে? কয়টা করলাম এটা কিন্তু স্যারে আজকে তোমাদেরকে বলছে সুদত্ত স্যারে কত নিচে যাওয়া যাবে না, পিছনে 10-এর নিচে না যাওয়া, এটাই বেটার। এখন তোমার পক্ষে কি 10 মাপা সম্ভব? তোমার একটা আইডিয়া আছে না কতটুকু স্কেপুলা আছে? আমি বললে হলো যে 10-এর নিচে যাওয়া যাবে না, এখান থেকে স্যার আমি 10 কেমনে মাপলাম? 10 মাপা ক্লিনিক্যালি সম্ভব? হ্যাঁ, এক্সরে করে না মাপা। তা আমি একটা আইডিয়া আছে না, আমি যদি এখানে গিয়ে, অনেকেই দেখি গিয়ে ওই দিনে এখানে গিয়ে করতেছে, এটা হবে না। তোমার একটা আইডিয়া আছে না এখান পর্যন্ত তোমার লাঞ্চ, কিন্তু ভাইবাতে যদি হঠাৎ করে যে এখানে যাবে তখন তারা জিজ্ঞেস করবে কত পর্যন্ত, 10, ঠিক আছে? এটা করলাম। এরপরে হচ্ছে কি স্ট্রেট আছে, তোমাদের তো পরীক্ষার দিনও আনবি না মনে হয় পুরা স্টেথোস্কোপ। হ্যাঁ, পরীক্ষার দিনে কি আমাদেরকে চাই দিতে হবে স্টেথোস্কোপ সাপ্লাই? তাহলে আমাকে যখন, যেহেতু আমাকে সামনে থেকে দিবে না করতে, যদি আমাকে সামনে পিছনে এক্সট্রাটি করতে দিত তাহলে আমাকে আর সুপ্রাক্লেভিকুলার এরিয়াতে দেখতে হতো না, আমি এখানে দেখবো। এখন পিছন থেকে হলে আমাকে এখানে দেখতে হবে। শ্বাস নেন, কোনটা দিয়ে দেখছি? বেল। এরপরে হচ্ছে এই জায়গায়, এরপর পুরোটাই এইভাবে। এবং কয়টা দেখবো দেখবো এগুলো নিয়ে কনফিউশন হওয়ার দরকার নাই, তুমি দেখে যাবে, তোমার দেখে যাবে। এবং যে জিনিসটা হচ্ছে কি কনসোলিডেশন থাকলে সেজন্য ফ্রিকুয়েন্টলি দেখবা, অনেক সময় কনসোলিডেশন থাকলে মিস হয়ে যায়। এরপরে হচ্ছে এখান জায়গায় আবার ভোকাল রেজোনেন্স, তারপরে তোমার শেষ। পারকাশন করার আগে অবশ্যই পেশেন্টকে জিজ্ঞেস করে নিতে হবে কি ব্যথা আছে কিনা। এক্সামিনেশন করার আগে জিজ্ঞেস করে নিবা, আমি আজকে পরীক্ষার এক্সামিনি, আমাকে আপনার পিঠটা দেখতে বলা হয়েছে, আপনার আমি কি দেখতে পারি আপনার? তারপর হচ্ছে আপনার পিঠে কি কোনো ব্যথা আছে? ব্যথা থাকলে, ব্যথা আছে বলে এইরকম আমরা কি বলি, আপনার কোনো পিঠে কোনো ব্যথা আছে? ব্যথা থাকলে আমি ব্যথা দিব না, আপনি কোনো এই কথাটা তার আনসার দিতে হবে যে আপনার পিঠে কোনো ব্যথা আছে। সে যদি বলে যে ব্যথা নাই, তাহলে ফাইন, থ্যাংক ইউ। আর ব্যথা আছে বললে আমি ব্যথা দিব না। আমরা কি করি, আপনার পিঠে কোনো ব্যথা আছে, ব্যথা থাকলে আমি দিব না ব্যথা, এটা হলো না। ওর সাথে ইন্টারাকশনে যাইতে হবে তো এটার সাথে, এবং ম্যাক্সিমামে আমরা এই কাজটা করি, ঠিক কি না? এটা হবে না, ওকে বলতে হবে পিঠে কোনো ব্যথা আছে কিনা, জিজ্ঞেস করতে হবে, একটু 10 সেকেন্ড সময় দিতে হবে যে আমার ব্যথা আছে কিনা নাই। সে যদি নাই বলে থ্যাংক ইউ, আমি আপনাকে ব্যথা দিব না। আর ব্যথা বলবে যে ঠিক আছে আমি কেয়ারফুলি করবো, আপনাকে ওই জায়গাটায় ব্যথা দিব না। কোন জায়গায় লোকেট করতে হবে ব্যথা আছে বলে, কোন জায়গায় ঠিক আছে আমি কেয়ারফুলি করবো, ওই জায়গাটায় আমি আপনাকে আর ব্যথা দিব না। তো একটু মানে এগুলো করা মানে যে আমি এক্সামিনেশনের মধ্যে আছি, আমি অন সেন্সে আছি, সেন্সের বাইরে যাই নাই, এগুলো একটু লাগবে। এবার এত অস্থিরতা করার দরকার নেই।
পিছন দিকে এক্সামিনেশন আর দেখানোর দরকার আছে, আমি সংক্ষেপে দেখাইছি। ক্লিয়ার পিছনে? এবং আমি বলি এখানে কয়টা পারকাস করব, এখানে কত ফ্রিকুয়েন্টলি পারকাস করব, এগুলো নিয়ে স্যাররা তো মাথা ঘামাবে না তোমাদের সাথে। স্যাররা দেখবে তোমার সিকোয়েন্সটা ঠিক আছে কিনা, তোমার এক্সামিনেশনটা ঠিক আছে কিনা। সিকোয়েন্স কি, আমি এক্সপ্যানশন দেখব, পারকাশন করব, অসকালটেশন করব, ভোকাল রেজোনেন্স দেখব, ঠিক আছে? সিকোয়েন্স মিস করা যাবে না, স্যাররা এইটাই দেখবে। সামনে থেকে হলে সামনে শুয়ে পড়েন সামনে। আচ্ছা এইবার আমি একটা কথা, এখানে একটু বসেন আপনার খুশি। তুমি যদি এক্সামিনেশন করার পরে পাইলা হচ্ছে প্লুরাল ডিফিউশন, তুমি পাইলা হচ্ছে কি এক্সামিনেশন তোমার বললো যে তোমাকে কোয়েশ্চেন করতে পারো হোয়াটস ইউর ফাইন্ডিংস অর হোয়াটস ইউর ডিফারেন্সিয়ালস, হোয়াটস ইউর ডায়াগনোসিস। যদি ম্যাক্সিমামই কোয়েশ্চেন করো হোয়াটস ইউর ফাইন্ডিংস, তখন ফাইন্ডিংসে তো তুমি বলবা যে অন এক্সামিনেশন অফ দিস জেন্টলম্যান অর লেডি আই হ্যাভ ফাউন্ড chest expansibility reduced this side, percussion note dull on that side, and vocal resonance is reduced same area. আচ্ছা আমি একটু বলে দিই তাহলে ডেসক্রিপশনটা কিভাবে বলবে এটা একটু শোনা দরকার। তুমি মনে করো হচ্ছে কি পাইছো অন এক্সামিনেশন অফ দিস জেন্টলম্যান, মনে করো এই পেশেন্টটা রাইট সাইডের প্লুরাল ডিফিউশন আছে। অন এক্সামিনেশন অফ দিস জেন্টলম্যান আই হ্যাভ ফাউন্ড চেস্ট এক্সপেন্সিবিলিটি রিডিউসড ইন রাইট লোয়ার এরিয়া and percussion note dull in the right infrascapular area, and other area percussion node is normal. Vocal resonance is diminished above mentioned area, sorry, breath sound is diminished above mentioned area, and other area breath sound is vesicular. Normal শব্দটা না বলে vesicular। আচ্ছা breath sound আছে vesicular, vesicular with prolonged expiration, bronchial breath sound। তাহলে তুমি যদি এখানে vesicular with prolonged expiration পাও তাহলে vesicular with prolonged expiration, যদি vesicular পাও vesicular। Above mentioned right infrascapular area breath sound is diminished and other area breath sound is vesicular, and vocal resonance is diminished above mentioned area, or vocal resonance is diminished right infrascapular area, other area vocal resonance are normal। ঠিক আছে? আমার কাছে আমি এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়েছে ইনফ্রাস্কেপুলার, ইন্টারস্কেপুলার, সুপ্রাস্কেপুলার এই কথাটার টার্মগুলো বেশি ভালো, কিন্তু স্যাররা বলে রিব মেজার করতে। আসলে আমি নিজে দেখছি রিব মেজার করা পরীক্ষার হলে কষ্ট, এবং আমি যখন পরীক্ষা দিতে গেছি দেশের বাইরে ইন্ডিয়াতেও এবং ইয়াতেও ওরা এভাবে বলে ইনফ্রাস্কেপুলার, ইন্টারস্কেপুলার, সুপ্রাস্কেপুলার। সো আমার কাছে ভালো লাগছে। এখন তুমি যদি বলো যে না স্যার আমারটা মানবে না, তাহলে ইফ ইউ উইশ টু সে কত ইন্টারস্টাল স্পেস থেকে ডাউনওয়ার্ডস তুমি বলতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আমি এইভাবে বলি এবং আমার কাছে এটাই প্রেফারেবল মনে হয়েছে যে ইন্টারস্কেপুলার এরিয়া, ইনফ্রাস্কেপুলার এরিয়া, সুপ্রাস্কেপুলার এরিয়া। ঠিক আছে? তাহলে বলতে হবে দেন আই ওয়ান্ট টু, মনে করো তুমি বলে ডাল, আই ওয়ান্ট টু কমপ্লিট মাই এক্সামিনেশন, আই ওয়ান্ট টু কনফার্ম মাই ডায়াগনোসিস by checking trachea and apex from front। তুমি রাইট সাইডেড প্লুরাল ডিফিউশন না, এটা বলার আগে তুমি বলতে হবে যে I want to confirm my differentials by checking trachea and apex from front। তার স্যারে বলবে যে ওকে চেক, অনেকে বলতে পারে যে ওকে অলরাইট প্লিজ চেক ইট, তুমি চেক করলা। আর যদি বলবে যে না চেক করার সময় নাই, তাহলে তোমার বলবে যে না তুমি বলো এখন ডিফারেন্সিয়ালস কি সাইডটা বলতে হবে। রাইট সাইডেড প্লুরাল ডিফিউশন, রাইট সাইডেড প্লুরাল থিকেনিং, রাইট সাইডেড মাসলেশন। ঠিক আছে? সাইড উল্লেখ করতে হবে। প্লুরাল ডিফিউশন বললে কমপ্লিট ডায়াগনোসিস হয় নাই, সাইড বলতে হবে। কনসোলিডেশন, রাইট সাইডেড কনসোলিডেশন, রাইট সাইডেড কনসোলিডেশন বলতে হবে। ঠিক আছে? ব্রঙ্কিয়েক্টেসিস যদি লোকালাইজ পাও রাইট সাইডেড ব্রঙ্কিয়েক্টেসিস, আর না হলে ওরা জেনারেলাইজ পেলে জেনারেলাইজ ব্রঙ্কিয়েক্টেসিস। ঠিক আছে? ট্রাকিয়া যদি বলে যে ট্রাকিয়া সেম, এখন ট্রাকিয়া দেখতে দিল, ট্রাকিয়া শিফটেড অপোজিট সাইড প্লুরাল ডিফিউশনের সেম সাইড কলাপস। কলাপস উইথ প্লুরাল ডিফিউশন থাকতে পারে না? ম্যালিগন্যান্সি পেশেন্টগুলো কলাপস উইথ প্লুরাল ডিফিউশন থাকতে পারে, তখন বলবে যে স্যার কলাপস উইথ প্লুরাল ডিফিউশন। কজ কি? এক নম্বরে যখন চলে আসবে ম্যালিগন্যান্সি। ঠিক আছে? তোমাকে দিবে ওই যে আমি তো তোমাকে বলে দিব এইখান থেকে, বলার পরও তুমি গিয়ে ওইখানে আরো এগুলো পরীক্ষা দিলে মজা লাগে। গতবার যতটুকু পর্যন্ত বলে দিছি অতটুকু পর্যন্ত আনসার মানে টাস করছে, এর বাইরে পরের কোয়েশ্চেনটা তার মুখ থেকে বোম মারলেও বের হচ্ছে না।
মনে করো গতবার আমার এখনো মনে আছে। আচ্ছা কেন এটা তুমি বেড়েছিল, ডায়াগনোসিস কি বেড়েছিল জোসটা, কেন এটা তুমি বেড়েছিল জোসটা বলছো? স্যার এটা ভেসিকুলারেশন ডার্মাটোম ক্রস করে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি আর কোনো ডিডি হইতে পারে স্যার? আচ্ছা ঠিক আছে, এটা স্যার বেড়েছিল জোসটা স্যার ভেরি আনলাইকলি। তাহলে ওটার কোন রুট ধরে? ডরসাল রুট গ্যাংলিয়া ধরে। আচ্ছা এটার কমপ্লিকেশন কি হইতে পারে? কমপ্লিকেশনটা আমি মনে করছি স্যার জিজ্ঞেস করবে না, ও আর মারলো এখান থেকে কমপ্লিকেশন কি করতে পারে। একটু তো নিজেকে একটু জানতে হবে। সো যেমন ধর এটা কমপ্লিকেশন হতে পারে স্যার পোস্ট নিউরালজি, পোস্ট হার্পেটিক নিউরালজিয়া, এই কথাটা বলতে হবে। তো এটা বলতে হবে, একটু বলতে হবে। আমরা বলে দিব, আমরা চেষ্টা করবো তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। বাকিটা তাই তোমরা হচ্ছে ইন্সপেকশন যখন করবা, ওরা এইভাবে হাতটা ফাঁক করে এইখানে স্কার মার্ক আছে কিনা, এইখানে স্কার মার্ক আছে কিনা ইন্সপেকশন করবা। স্কার মার্ক কিসের থাকতে পারে? রয়্যাল এভিয়েশনে স্কার মার্ক থাকতে পারে না, সোলাইজনে থাকতে পারে। তারপর হচ্ছে কি এই চেস্ট টিউব ড্রেন দিলে স্কার মার্ক থাকতে পারে, এগুলো বলবা। এরপরে এই যে ব্যারেল শেপ চেস্ট, এটা কিন্তু তোমাকে মেজার করতে হবে ট্যাপ দিয়ে, ঠিক আছে? এটাকে ট্যাপ দিয়ে মেজার করতে হবে এইটার। আর হচ্ছে কি এটা এন্ট্রি পোস্টের ডাইমেনশন, হ্যাঁ হ্যাঁ, ইন্সপেকশনের সময় চেস্টটা তোমাকে মেজার করতে হবে, ব্যারেল শেপ চেস্ট। এটা পোস্ট গ্রাজুয়েশনে না করলেও চলে, কিন্তু এখানে স্যাররা চাই যে একটু তুমি মেজার করো কিনা, বুঝতে পারছো? ব্যারেল শেপ চেস্ট হয়ে, ঠিক আছে? তোমার যদি মনে হয় যে তারপর চেস্টে সবেরই একটু চেস্ট এক্সপেন্সিবিলিটিটা মেজার করে ফেললাম, যে এখানে কতটুকু এটা কতটুকু, তখন আমি বলবো যে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার সমান হয়ে গেলে এটা তো অলমোস্ট ব্যালেন্স চেস্ট ওনার পেশেন্টের। তারপর দেখাও ইন্সপেকশনে কিন্তু ও এই যে দেখো ওনারা একটু ইউজেস অফ অ্যাক্সেসরি মাসলগুলো ইউজ করতেছে, আমাকে এগুলো একটু মাথায় রাখতে হবে। কারণ আমি সকালবেলা এখানে তোমাকে বললাম যে অ্যাক্সেসরি মাসল ইউজ আছে, ওইখানে নেবুলাইজ টেবুলাইজ দিয়ে যখন আস্তে আস্তে রোদ উঠবে তখন তার ইউজটা কমে যাবে, ঠিক আছে? তো যদি তুমি দেখো যে ইউজ অফ অ্যাক্সেসরি মাসল, তুমি ইন্সপেকশনে বলবা যে আমি এটা পাইছি। এরপরে আমাকে যেতে হবে কোথায়? ট্রাকিয়াটা আমি ইউজুয়ালি আমি প্রেফার করি, আমার ভুল না হওয়ার জন্য আমি ক্রিকয়েড প্রসেস থেকে নিচের দিকে নেমে আনি। আমার আঙ্গুল দুইটা থাকবে, এই দুইটা আঙ্গুল এই জায়গায়, দুইটা হেডে। তারপর নিচ থেকে নেমে এনে আমি এখানে ফিক্সড করলাম। তারপর দুইটা মাসলের মাঝখান দিয়ে ঢুকাইয়া ফিল করলাম। অনেকে বলে যে না ডাইরেক্ট এখান থেকে দুইটা মাসলের মাঝখানে ফিক্সড করে। এটা হচ্ছে তুমি যেভাবে কমফোর্ট ফিল করো তোমার কনফার্মেশনের জন্য পরীক্ষার দিন, যাতে ভুল না। তুমি উপর থেকে নিয়ে যে এগুলা নিয়ে স্যাররা খুব একটা মাথা ঘামায় না, ঠিক আছে? এরপরে অ্যাপেক্স দেখতে হবে। অ্যাপেক্স যদি আমি এভাবে না পাই, লেফট ল্যাটারাল পজিশনে নিতে হবে। লেফট ল্যাটারাল পজিশন না পাইলে সামনের দিকে বসাই নিতে হবে। সামনের দিকে বসাই না পাইলে কি হাঁটানো শুরু করে দিবা? হাঁটানোর আগে আল্লাহর ওয়াস্তে, মানুষের তো ডান সাইডও অ্যাপেক্স থাকতে পারে নাকি, ওই সাইডেও যাইতে হবে। সো বসানোর আগে ডান সাইডটা দেখে নেওয়াটা ভালো। এখানে লেফট ল্যাটারাল পজিশন করলাম, পাচ্ছ না, একটু রাইটে আছে কিনা, বুঝতে পারছো? তারপর বসায় তুমি দেখবে। অনেক সময় মানুষ হাঁটানো শুরু করে দিলা, এদিকে কিন্তু রাইটে রয়ে গেল, সবাই চায়ে থাকবে তোমার দিকে, কেউ কিন্তু পরীক্ষা হলে সবাই কিছু বলবে না। সো তোমাকে এটা এই বুদ্ধি করে নিজেকে দেখতে হবে। অ্যাপেক্স দেখার পরে অ্যাপেক্সটা কই একটু দেখলা। রেসপিরেটরিতে অ্যাপেক্সটা মেজারমেন্ট করতে হবে না, কিন্তু কার্ডিওতে স্টার্নাম মিড স্টার্নাম থেকে অ্যাপেক্সের দূরত্বটা মেজার করতে হবে, ঠিক আছে? আর তো তুমি হচ্ছে কি ব্রেথটা তো মেজার করলা ট্যাপ দিয়ে। এরপরে হচ্ছে কি চেস্ট এক্সপেন্সিবিলিটি, এই উপর থেকে এনে এই শ্বাস নেন, শ্বাস নিতে বলতে হবে রুগীকে, কিন্তু এই শ্বাস নেন, এই শ্বাস নেন, তিন জায়গায় দেখবে। এইখানে মিড চেস্ট, লোয়ার চেস্ট, পারকাশন নোট সামনে পর্যন্ত 6 পর্যন্ত করলে হয়েছে, জাস্ট আমলিকাসের নিচে পর্যন্ত একটা জায়গায় গেলে হয়েছে, সেটা ইয়া হচ্ছে কি নিপলের নিচে একটা ট্র্যাক পর্যন্ত গেলে হচ্ছে। তুমি এখান থেকে শুরু। আবার পারকাস করার সময় ব্যথা আছে কিনা জিজ্ঞেস করে নিতে হবে। এটা হচ্ছে কি মিড ক্লেভিকুলার লাইন, এরপরে মিড এক্সিলারি লাইন, ঠিক আছে? 8, 6, 8, 10, ঠিক আছে? মিড এক্সিলারি লাইনে দেখলে এরপরে তুমি চলে যাবা অসকালটেশন। অসকালটেশনে সেম, অসকালটেশনে এখানে তুমি দেখবা কি দিয়ে? বেল দিয়ে। তারপর হচ্ছে মিড এক্সিলারি লাইন। আমি বারবার বলি প্রথমে মিড ক্লেভিকুলার লাইন, তারপর মিড এক্সিলারি লাইন। পিছন থেকে মিড এক্সিলারি লাইন এক্সামিনেশন করা যাবে না, আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা মনে রাখবা। পিছন থেকে হচ্ছে কি মিড স্কেপুলার লাইন,
পিছন থেকে ভুলেও মিড এক্সিলারি লাইনে আল্লাহর ওয়াস্তে কেউ এক্সামিনেশন করতে যাবে না, পরীক্ষার সময় এটা করছে করে পিছন থেকে মিড এক্সিলারি লাইন দেখলেই স্যাররা খ্যাচ করে উঠবে এবং এই যে ইরিটেট শুরু হবে, এই ইরিটেট তোমার শেষ পর্যন্ত চলতে থাকবে। পিছন থেকে মিড এক্সিলারি লাইনে যাওয়া যাবে না, মিড স্কেপুলার, সামনে থেকে মিড ক্লেভিকুলার এবং মিড এক্সিলারি। সো ক্লিয়ার? তো মিড এক্সিলারি লাইনে এইখানে দেখবো যখন আমি, তখন বেল দিয়ে, বাকিটা হচ্ছে স্ট্রেট দিয়ে, ঠিক আছে? এখানে তো আর কিছু করার নাই। তুমি যদি এখানে কনসোলিডেশন পাও, ব্রঙ্কিয়াল ব্রেথ পাও, তুমি বলবে রাইট সাইডের কনসোলিডেশন। বর্ণনার সময় অন ইন্সপেকশন, অন পালপেশন, অন অসকালটেশন, এই কথাগুলো শুনতে চায় না। এবং স্যাররা নো, যখন আমরা পারি না তখন আমরা নোটা বেশি ইউজ করি টাইম পাস করার জন্য, কিন্তু এই নো বলাতে কোনো ক্রেডিট নাই। ক্রেডিট হচ্ছে সব পজিটিভ ফাইন্ডিংস বলাতে, নেগেটিভ ফাইন্ডিংস, ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিংস বলাতে ক্রেডিট আছে, আর আননেসেসারি নেগেটিভ ফাইন্ডিংস বলাতে কোনো ক্রেডিট নাই। সো তুমি সবসময় পজিটিভ ফাইন্ডিংসটা আমরা বলবো পরীক্ষা হলে, সময়ও বাঁচবে আমার, আর একটা কোশ্চেনের সময় স্যারের ক্রস কোশ্চেন আনসার পাবো, ঠিক আছে? তাহলে হচ্ছে প্লুরালিফিকেশন থাকবে, কলাপস থাকতে পারে, কনসোলিডেশন থাকতে পারে। কনসোলিডেশন ডিউ টু হোয়াট? স্যার নিউমোনিয়া। কলাপস হইতে পারে, কলাপস এবং ফাইব্রোসিস থাকতে পারে, মেলিগনেসির জন্য হইতে পারে, টিবির জন্য হইতে পারে। কলাপস সাধারণত গ্রোথের জন্য হয়, ফাইব্রোসিস হয় টিউবারকুলোসিস, প্রিভিয়াস টিউবারকুলোসিস থাকে, ঠিক আছে? ব্রঙ্কিয়েক্টাইটিসে, বাংলাদেশের ব্রঙ্কিয়েক্টাইটিসের মোস্ট কমন কজ রিকারেন্ট টিউবারকুলোসিস ইনফেকশনের জন্য। এরপরে আদার্স কজগুলো, রিয়ার কজগুলো তখন বলবা, হচ্ছে চাইল্ডহুড নিউমোনিয়া, চাইল্ডহুড মিজেলস ইনফেকশন, তারপর হলো সিস্টিক ফাইব্রোসিস, কার্ডিজেনার সিনড্রোম, ইমোটাইল সিলিয়া সিনড্রোম, এগুলো লেটার। চেস্ট থেকে আর কোনো কোয়েশ্চেন আছে? চেস্ট থেকে কি কোয়েশ্চেন? ওটাকে তুমি এখন কি এভাবে 1 2 3 4 6 এটা করার দরকার নেই। তোমার আইডিয়া আছে না এই দিক থেকে নিপলের নিচে গেলে তো এখানে তো রিপস দেখা যাচ্ছে, তোমার আইডিয়া আছে না কতটুকু পর্যন্ত? তুমি ওখানে মেজার করতে যেও না, আল্লাহর ওয়াস্তে মেজার করতে গেলে বিপদ হবে, সেজন্য আমি এই কথাটা না বললে ভালো হতো। তুমি হচ্ছে কি নিচ থেকে, এই যে দেখো নিপলের নিচে, এখানেই শেষ, এখানে গিয়ে আর নিচে দেওয়ার দরকার নাই। এই সাইডে তুমি দেখবে যে তোমার রিপস আর পাওয়া না গেলে নিচে যাওয়ার দরকার নেই, বুঝতে পারছো? ওটা আলাদাভাবে মেজার করার দরকার নাই। আচ্ছা, এরপরে হলো তুমি বর্ণনাটা বলবা, যা বর্ণনা পাইছো। অন এক্সামিনেশন অফ দিস জেন্টলম্যান চেস্ট ইজ barrel shape and use of accessory muscle of the chest with intercostal indwelling present থাকলে নাই, and then trachea and apex are normal position or trachea normal position থাকতে পারে, and chest expansibility যদি COPD হয় overall reduced chest expansibility, ঠিক আছে? আর কনসোলিডেশনের চেস্ট এক্সপেন্সিবিলিটি রিডিউস নাও হতে পারে। and there is অন পারকাশন নোট ডাল, এইখানে বলে তুমি অ্যাবোভ নিপলের উপরে ইউজুয়ালি আমরা ধরে নিই সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস টু ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, কিন্তু সবচেয়ে ইজি হয় সুপ্রামেমারি অ্যান্ড ইনফ্রামেমারি। সুপ্রামেমারি এরিয়া অ্যালং দ্য মিড ক্লেভিকুলার লাইন অন দ্য রাইট সাইড, আদার এরিয়া পারকাশন নোট ইজ নর্মাল, ব্রেথ সাউন্ড ব্রঙ্কিয়াল above mentioned area, and other area breath sound is vesicular or vesicular prolonged expiration, ঠিক আছে? and vocal resonance increased above mentioned area, other area vocal resonance are normal. So my diagnosis is right sided consolidation. এখন consolidation, what are the causes of consolidation? Pneumonia one of the cause, cavitary lesion যদি হইতে পারে, cavitary lesion one of the causes, ঠিক আছে? কথাটা হচ্ছে এইভাবেই বলবা। এখানে আর কোনো কোয়েশ্চেন আছে? তখন নেক্সট কোয়েশ্চেন যাবে হাউ ডু ইউ কনফার্ম। এট ফার্স্ট বুঝতে হবে চেস্টের কি কি ইনভেস্টিগেশন আছে আমাকে বলো। এক নাম্বার হচ্ছে চেস্ট এক্স-রে, 2 নাম্বার হ্যাঁ চেস্ট রেসপিরেটরি, সেকেন্ড ইনভেস্টিগেশন হচ্ছে স্পুটাম। বাংলাদেশের জন্য স্পুটাম কি? স্পুটাম ফর এএফপি, দেন গ্রাম স্টেইন, দেন কালচার, ঠিক আছে? শেষ। তারপরে পরের ইনভেস্টিগেশন কি? যদি প্লুরাল ফ্লুইড থাকে প্লুরাল ফ্লুইড রেসপিরেশন করব। পরের ইনভেস্টিগেশন প্লুরাল ফ্লুইড থাকলে প্লুরাল ফ্লুইড রেসপিরেশন করব। তারপর কমপ্লিট ব্লাড কাউন্ট করব। কমপ্লিট ব্লাড কাউন্টে কি দেখতে চাও? কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর সিআরপি। তাহলে আমি স্যার কমপ্লিট ব্লাড কাউন্টে অ্যানিমিয়া হতে পারে, নিউমোনিয়া হলে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকতে পারে,
মেলিগনেন্সি হলে অ্যানিমিয়া থাকবে, ইএসআর সিআরপি হাই হবে, ব্লাড কাউন্টে ইএসআর সিআরপি হাই হবে, ঠিক আছে। এরপর ইনভেস্টিগেশন হচ্ছে কি, আরও ইনভেস্টিগেশনে গেলে ব্রঙ্কোস্কোপি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, এগুলো তোমাদের লাগবে না। তোমরা এক্স রে